স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সালিজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। সিলেটে যে কোনো সময়ে 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সিলেট ডাউকি ফল্ট লাইনের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে ঝুঁকির মাত্রা বেশি। এই অবস্থায় নগরীতে দুর্যোগ মোকাবেলায় বিশেষ সেল গঠন এবং হটলাইন চালু করেছে সিটি কর্পোরেশন। এছাড়া ফায়ার সার্ভিস, গ্যাস, বিদ্যুৎ, স্বাস্থ্য খাত সহ সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে গ্রহণ করা হয়েছে স্বল্প এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে দেখুন অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রবিবার ভোর 4:30টার দিকে সিলেটে আবারও মৃদু ভূকম্পন হয়। এ নিয়ে সিলেটে 24 ঘন্টায় 7ম দফায় ভূকম্পন অনুভূত হলো। ভূমিকম্পের কারণে সিলেটের পানিটোলা এলাকায় 6 তলা একটি ভবন সামান্য হেলে পড়েছে। নিচের দিকে যতটুকু ফাঁক আছে উপরের দিকে কিন্তু ততটুকু ফাঁক নাই। এর আগে 28 এপ্রিল সিলেটে 6 মাত্রার ভূমিকম্প হয়। এক মাস পর 29 মে শনিবার একদিনে 6 বার হয় ভূকম্পন। ভারতের সীমান্তবর্তী ডাউকি ফল্ট লাইনের খুব কাছাকাছি অবস্থান সিলেটের। 1897 সালে ডাউকি ফল্ট লাইনে সিলেটের রেকর্ড 8.6 মাত্রার ভূকম্পন সংঘটিত হয়। ওই মাত্রার একটি ভূমিকম্প এই অঞ্চলে সৃষ্টি হতে 300 to 500 ইয়ার্স সময়ের প্রয়োজন হয়। সেই বিবেচনায় বলা যায় যে বড় ধরনের ভূমিকম্প 8 মাত্রার উপরে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এখনো সিলেট অঞ্চলে হয়নি। 1917 সালের যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পটির সংগঠিত হওয়ার মতো পরিবেশ, ভূতাত্ত্বিক পরিবেশ সিলেট অঞ্চলে এখন বিরাজ করছে এবং এরকম অনেকগুলো ফাটল রেখা রয়েছে সিলেট অঞ্চলে, যেই ফাটল রেখা 6 থেকে 7 মাত্রার মধ্যে ভূমিকম্প সৃষ্টি করতে পারে। ভূমিকম্পের কারণে শনিবার বিকেলে নগর ভবনে জরুরি বৈঠক হয়। সিটি মেয়রের নেতৃত্বে গঠন করা হয় দুর্যোগ মোকাবেলায় বিশেষ সেল। আবহাওয়া অধিদপ্তর, ফায়ার সার্ভিস, গ্যাস, বিদ্যুৎ ও স্বাস্থ্য খাত সহ সংশ্লিষ্ট বিভাগ এ বিশেষ সেলে সমন্বিতভাবে কাজ করবে। 7 দিনের স্বল্প মেয়াদের পাশাপাশি সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নগর ভবনে কন্ট্রোল রুম করে চালু করা হয়েছে হটলাইন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি, যাতে ইফ ইমার্জেন্সি হলে আমাদের একটা কন্ট্রোল রুম করা হয়েছে। সেই কন্ট্রোল রুমে আমাদের একজন নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মানা, বিভিন্ন কারণে বড় মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মাটির নিচে 500 বছরেও পচে না যে প্লাস্টিক, জলাশয় আর স্থলভাগে তারই দাপট বাড়ছে প্রতিদিন। ধ্বংস হচ্ছে মাটি ও পানির জৈব গুণ। শুধু তাই নয়, খাবারের সাথে প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা মানুষের দেহে ঢুকে ক্যান্সার সহ জটিল রোগ তৈরির কারণ হয়ে উঠছে। শেখ জালালের ক্যামেরায় লাকমিনা জেসমিন সোমার ধারাবাহিকের দ্বিতীয় পর্বে উঠে এসেছে প্লাস্টিকের বর্জ্যের ভয়াবহতার খবর। মাছের দেখা নেই, উল্টো জাল ভরে উঠে আসছে বোতল, পলিথিন ও অন্যান্য প্লাস্টিক জাতীয় বর্জ্য। নদীতে জাল ফেলে মাছ ধরার চেষ্টায় এলাকার শফিকুল। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর চিত্র এটি। আগে নদীতে অনেক ভালো ছিল, নদীতে অনেক মাছ ছিল, অনেকে মাছ মেরে জীবিকা নির্বাহ করতো। এখন এই নদীতে কোনো মাছ নেই। যতগুলো খেয়েও দিলাম একটা মাছ উঠলো না, শুধু পলিথিন আর বজ্র। আর দেখছেন তো পিছনে কি অবস্থা, ঠিক আছে? এটা কেউ দেখার নাই আর কি, রক্ষণাবেক্ষণের কেউ নাই। জলাশয় ছেড়ে এবার আসা যাক স্থলভূমিতে। ঘাম ঝরিয়ে ফসল ফলানো কৃষকের কাছে আতঙ্কের নামও এখন প্লাস্টিক। মাটির এই যে আবর্জনা, পলিথিন খুব আমাকে খারাপ করে। এটা তো পচে না, পলিথিনটা অনেক সমস্যা হয়। প্লাস্টিক বর্জ্যের উপর 24টি গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে চলতি বছর মার্চে সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যের অর্ধেকই পানিতে বা নিচু ভূমিতে ফেলা হচ্ছে, যা মাটি ও পানির জৈব গুণ ধ্বংস করছে। এমনকি এই প্লাস্টিকই খাদ্যচক্রের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে এবং তা ক্যান্সার সহ নানা জটিল রোগ তৈরিতে ভূমিকা রাখছে। ওই গবেষণায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক গাউসিয়া চৌধুরী জানান, আরো ভয়ঙ্কর পরিণতির দিকে হাঁটছে দেশ।
আরেকটা পেপারে আমরা দেখেছি, আমরা ওপেন সোর্স টেকনোলজি ইউজ করেছি, যেখানে আমরা দেখেছি প্লাস্টিক বটলটাকে আমরা নদীতে রিলিজ করেছি, সেটা প্রায় 3 মাসে 3000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। তো এভাবে তো একটা বটল আমরা ট্র্যাক করেছি, বাট এখানে তো থাউজেন্ডস অফ প্লাস্টিক বটলস আর দেয়ার ইন দ্য রিভার অ্যান্ড ওশেন। হয়তো আমরা মনে করতে পারি যে 2050 সালে আমাদের নদীতে, আমাদের সমুদ্রে মাছের চাইতে প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। সম্প্রতি বিজ্ঞানীরা গর্ভস্থ শিশুর প্লাসেন্টা বা গর্ভফুলে প্লাস্টিক কণা পেয়েছেন। গবেষকরা বলছেন প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা মাছসহ নানা প্রাণীর দেহে প্রবেশ করছে, আর সেভাবে খাদ্যচক্রের মাধ্যমে তা মানুষের দেহেও প্রবেশ করছে। আর তাই প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ করা না গেলে চরম ঝুঁকিতে পড়তে পারে দেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ধলেশ্বরী নদী, সাভার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে উপচে জোয়ারের লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে। স্থানীয়রা বলছেন, উপকূল এলাকায় সারা বছরই সুপেয় পানির অভাব থাকলেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তা আরও বেড়ে যায় কয়েক গুণ। আর এবারও ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সুপেয় পানির সংকট আরও তীব্রতর হয়েছে। অবশ্য জেলা প্রশাসক বলছেন, পানি বিশুদ্ধকরণে এরই মধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা। এ জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা, খোলপেটুয়া, গাবুড়া, নীলডুমুর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সুপেয় পানির অভাব থাকে সারা বছর। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তা আরও বেড়ে যায়। স্থানীয়রা জানান, আমফানের মতো এবারও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলা। এসব উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে জোয়ারের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করেছে। এ অবস্থায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মিষ্টি পানির পুকুরে মারি গেছে, গোসল করার পানিও মারি গেছে। আমাদের কোনো আর আশ্রয় নেই, আমাদের ঘর বাড়ি তো সব শেষ। আমাদের খাবার পানি না থাকলে আমরা বাঁচবো কি খেয়ে? আমাদের খাবার পানি তো দরকার। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলে লবণাক্ততা, আর্সেনিক দূষণ আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানি পাচ্ছে না এখানকার লাখো মানুষ। আসলে এখানে যে পানির যে মূল উৎস সেগুলো আজকে হারিয়ে গেছে। যদি এই সুপেয় পানি আমাদেরকে নিশ্চিত করতে হয়, তাহলে এই এলাকার যে ঘের রয়েছে, বিশেষ করে যে ঘেরগুলি রয়েছে, এগুলিকে বন্ধ করা প্রয়োজন। অবশ্য জেলা প্রশাসক বলছে, উপকূলবাসীর সুপেয় পানির জন্য প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট, সেই ট্যাবলেটের তারা ব্যবস্থা রেখেছে এবং সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা অস্থায়ী ভিত্তিতে সেটা রেখেছে এবং পর্যাপ্ত পরিমাণ পানির রিজার্ভার ট্যাঙ্ক যেটা, সেটাও তাদের কাছে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সমস্যায় জর্জরিত জীবন সংগ্রামের সাথে লড়াই করা উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমন আশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নতুন প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়তে বিশ্ব সম্প্রদায়ের ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়নে কমিয়ে আনতে হবে কার্বন নিঃসরণের হার। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে P4G সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সহ মোট 12 দেশের নেটওয়ার্ক P4G গঠন হয় 2017 সালে। এর সঙ্গে যুক্ত আছে আন্তর্জাতিক 40টি সংস্থা। P4G'র এবারের সম্মেলন বসেছে দক্ষিণ কোরিয়ার সিউলে। উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We have adopted a 100-year sustainable development plan named Delta Plan 2100 that focuses on efficient use and preservation of water. Bangladesh is the first LDC to establish a climate change trust fund with its own resources. Every year we spend about $5 billion on climate adaptation and mitigation measures. প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন এবং প্রবৃদ্ধি হতে হবে পরিবেশ বান্ধব। For achieving green growth and global goals 2030, in addition to whole of society approach, a whole of world attitude is needed. We,
the participating leaders in the P4G summit need to work more closely towards a greener future for our next generation. Number 2. সবুজ প্রবৃদ্ধি নিশ্চিত করতে 2041 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। For achieving green শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের কোনো পরিপূর্ণ বিচার হয়নি। দেশ ও জাতির স্বার্থে প্রচলিত আদালতে এই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু নিরপেক্ষ বিচার হওয়া উচিত। এই মতামত দিচ্ছেন জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ কর্নেল অলি আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। যদিও জিয়া হত্যাকাণ্ডের এমন বিচার বিএনপি চায় কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দুজনই। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন ছিলেন চট্টগ্রামে। তিনি যান সেনাবাহিনীর অভ্যন্তরের কিছু ভুল বুঝাবুঝি নিরসনে, কিন্তু ভোরে 11টি সাবমেশিন গান, 3টি রকেট লঞ্চার, 3টি গ্রেনেড ফায়ারিং রাইফেল তাক করা হয় চট্টগ্রাম সার্কিট হাউসের দিকে। জিয়া যান চট্টগ্রাম। সেনাবাহিনীর 16 জন অফিসার অংশ নেন জিয়া কিলিং মিশনে। ওই বছরের জুলাই মাসে মেজর জেনারেল আব্দুর রহমানের সভাপতিত্বে 18 দিনের একটি বিচার পর্ব শেষে সামরিক আদালতে অভিযুক্ত 18 জনের মধ্যে 13 জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। কার্যকর করা হয় 12 জনের দণ্ড, বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তবে পরবর্তীতে মৃত্যুদণ্ড পাওয়া একজন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন তো দেখছেন গজব এসে গেছে। সামরিক আদালতের এই বিচারকে সুষ্ঠু বিচার বলে মনে করেন না জিয়ার অতি ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জিয়া রহমানের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এগুলো অনেক রাষ্ট্র গ্রহণ করতে পারেনি, এবং তারা জিয়া রহমানকে হত্যা করার যে পরিকল্পনা করে সেটা এরশাদের মাধ্যমে বাস্তবায়িত করে। মঞ্জুর জড়িত না থাকলেও মঞ্জুরের বোস এটার সাথে জড়িত ছিল। তবে দুঃখের বিষয় হলো তার সাথে যারা ছিল বিএনপির, তারা সবাই হাওয়াই চপ্পল পরে, লুঙ্গি পরে, শার্ট পরে পলায়ন করে। প্রচলিত আদালতেই বিচার হওয়া উচিত মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদও। আমার ধারণা বেগম জিয়া দেখেছেন যে যারা তিনি ক্যান্টনমেন্টে বসবাস করে, তার সামরিক বাহিনীর সাথে তিনি নিজেই সেনা পরিবারের একজন সদস্য, সামরিক বাহিনী থেকে যারা তাকে হত্যা করেছে তাদেরকে তো বিচার হয়েছে অধিকাংশ। সেই জন্য হয়তো তিনি অতটা গুরুত্ব দিয়ে পরবর্তী যে আর পেছনে যারা পর্দার অন্তরালে যারা রয়েছে। তবে আমি বহুবার বলেছি তৎকালীন প্রধানমন্ত্রীকে যে এটার বিচার হওয়া উচিত। অবসরে যাওয়া এই দুই সেনা কর্মকর্তাই মনে করেন জিয়া হত্যাকাণ্ড নিয়ে বিদ্যমান সকল প্রশ্নের জবাব জানার জন্যই এই বিচার হওয়া উচিত। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঐক্যবদ্ধ আন্দোলনে গণতন্ত্র ফিরিয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তি নিশ্চিত করাই জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির অঙ্গীকার, এমনটা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকীতে দিনের শুরুতেই শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানায় দলের সর্বস্তরের নেতাকর্মী ও শীর্ষ নেতারা। রাজধানী জুড়ে বিভিন্ন ওয়ার্ডে মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দলের মহানগর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। সেখানে নেতারা অভিযোগ করেন অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা দিতেও সরকার ইচ্ছুক নয়। আপসের নেতৃত্বে গণতন্ত্র ফেরত আনলো সেই খালেদা জিয়া আজকে কারাবন্দী অবস্থায় তিনি আজকে হসপিটালে চিকিৎসা দিন, তার চিকিৎসার ব্যাপারেও সরকার কোনো অনুমতি দিচ্ছে না। অত্যন্ত পরিকল্পিতভাবে সুচতুরভাবে তারা এই দেশে উদার গণতান্ত্রিক যে রাজনীতি সেই রাজনীতিকে বন্ধ করে দিচ্ছে, এবং তারাই আজকে এখানে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে। আমাদের চিকিৎসকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সুচিকিৎসার কারণে তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে। দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী 6 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বিধি নিষেধের মেয়াদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে সংক্রমণের হার 5% নিচে নামলেই কেবল সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাববে সরকার। এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ক্রমেই বাড়ছে সংক্রমণ। গত 3 দিনে রাজশাহী মেডিকেলেই মারা গেছেন 28 জন।
আর এমন পরিস্থিতিতে রাজশাহী সহ আক্রান্ত অন্য সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউনের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। নতুন করে ৩৪ জন সহ দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১২,৫০০। সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বাড়ার কারণে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। এমন পরিস্থিতির মাঝে সারা দেশে চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। সংক্রমণের হার ৫% নিচে না নামলে বিধিনিষেধ শিথিল করা হবে না বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যে সংক্রমণকে আমরা চাচ্ছি যে 5%-এর কাছাকাছি নিয়ে আসার জন্য 5% এসে গেলে কিন্তু সেটাকে বলা হয় যে একটি স্বস্তিজনক অবস্থা আছে এবং সেটি ঝুঁকিপূর্ণ নয়। তো সেরকম একটি অবস্থার মধ্যে আমরা নিতে চাই। এরই মধ্যে সীমান্তবর্তী কয়েক জেলায় সংক্রমণের হার 50% উপরে। রাজশাহী মেডিকেলে গত 3 দিনে মারা গেছেন 28 জন। ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কার মাঝে 7 জেলায় নতুন করে লকডাউনের কথা ভাবছে সরকার, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সীমান্তবর্তী এলাকাগুলোর উপরে আমরা বিশেষ নজর রেখেছি। যদি সেখানে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, ওই জায়গাগুলোতে চলাফেরার উপর আমাদের নিয়ন্ত্রণ আরোপ করতে পারবো। এখন আপাতত স্পষ্ট করে কিছু আমাদের বলা যাচ্ছে না, কারণ আমরা পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে আগে থেকেই চলছে বিশেষ লকডাউন। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মাঝেই পরিচয় গোপন করে মানুষ ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে। এমন পরিস্থিতিতে রাজশাহী সহ সংক্রমণ ঊর্ধ্বমুখী এমন 7 জেলায় কঠোর লকডাউন করা প্রয়োজন বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লকডাউনটা হতে হবে সায়েন্টিফিক লকডাউন। আমরা যে প্রচলিত লকডাউন, এই লকডাউন করে কোনো কাজ হবে না। চাঁপাইনবাবগঞ্জের রোগীরা যা অনেকেই বাইপাস করে রাজশাহীর ভিতরে ঢাকা চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় চলে যায়, সেজন্য রাজশাহীর ইনফেকশনটা বাড়ছে। সংক্রমণের ঝুঁকিতে থাকা 7 জেলা আগামীতে লকডাউনের আওতায় আসবে কিনা সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতির খবর। গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 34 জন। এখন পর্যন্ত মারা গেছেন 12,583 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত আরও 1,444 জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.11%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,397 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,38,805 জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন। 263টি সিকোয়েন্স করা হয়েছে, যার মধ্যে 27টি ইউকে ভ্যারিয়েন্ট, 85টি সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, 5টি নাইজেরিয়া ভ্যারিয়েন্ট এবং 23টি ইন্ডিয়া ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এবং ইন্ডিয়া ভ্যারিয়েন্ট অর্থাৎ যেটাকে আমরা জানি B.1.617, সেটা আমরা ভারত থেকে আগত ব্যক্তি এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে পেয়েছি। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। খুলে দেওয়া ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক সমাবেশ। রোববার দুপুরে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সরকারের শাসন কার্যে ব্যাঘাত ঘটাতে পারে এই রকম সামান্য আশঙ্কা থেকেই তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থীরা বলেন, দুর্গম এলাকায় অনলাইন ক্লাস অসম্ভব বিষয়। এক সেমিস্টার শেষ না হয়ে আরেক সেমিস্টার শুরু হয়। মোবাইল ডিভাইস দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, স্পেশালি আমাদের হল খুলে তারপরে আমাদের পরীক্ষা নিতে হবে। একটাই দাবি, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় যেন সকল স্বাস্থ্যবিধি মেনে। আমরা শিক্ষার্থীরা হতাশায় ভুগছি, আমাদের মানসিক চাপ বেড়ে যাচ্ছে এবং আমাদের পরিবারের দুশ্চিন্তায় আছে। আমরা ক্যারিয়ার নিয়ে অনেক বিপর্যয় ভুগতেছি। পরে আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট।
আসন্ন বাজেটে 10 মেগা প্রকল্পে 43,000 কোটি টাকা প্রস্তাব করা হচ্ছে। গেল অর্থ বছরের তুলনায় বরাদ্দ বাড়ছে 7টিতে আর কমছে 3 মেগা প্রকল্পে। সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। পরিকল্পনা মন্ত্রী বলছেন, পিছিয়ে পড়া মেগা সব প্রকল্প সময় মতো শেষ করতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হচ্ছে বাজেটে। পদ্মা সেতু, মেট্রো রেলের মতো জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোই বেশি গুরুত্ব চান অর্থনীতিবিদরা। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনার প্রকোপে কম বেশি গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প। চেষ্টা থাকলেও প্রত্যাশিত মাত্রায় করা যায়নি কাজ। করোনা, বন্যা, দুই বাধা সত্ত্বেও পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানো বড় অর্জন বাংলাদেশের। মূল সেতুর কাজের অগ্রগতি 94%। আগামী বছরের জুনে সেতু উদ্বোধন করতে চায় সরকার। লক্ষ্য বাস্তবায়নে আসছে বাজেটে, তাই এই মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 3,500 কোটি টাকা। কবে উদ্বোধন হবে সেটা তো আমরা জানি না। আমাদের প্রকল্প কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ জুন 2022। পদ্মা সেতুর উপরের অংশ দিয়ে চলবে যানবাহন আর মাঝের এই অংশ দিয়ে চলবে ট্রেন। সে লক্ষ্যে উপরে সড়ক নির্মাণের পাশাপাশি মাঝের এই অংশে দ্রুত গতিতে এগিয়ে চলছে রেল সংযোগের কাজও। কর্তৃপক্ষের আশা, পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই চলাচল শুরু করবে ট্রেনও। যে প্রকল্পে 2021-22 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত বরাদ্দ 3,800 কোটি। সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 18,426 কোটি টাকা। এরপরই গুরুত্ব পেয়েছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, 6,162 কোটি টাকা। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল প্রকল্পে 4,807 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। আসন্ন বাজেটে 3,227 কোটি বরাদ্দ পাচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বরাদ্দ 564 কোটি। আমরা করোনার মধ্যে কাজ আমরা বন্ধ রাখি নাই, কাজ পুরোদমে চলছে। সব মিলিয়ে 10 গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 43,478 কোটি 67 লাখ টাকা। করোনা ভাইরাসের কারণে অনেক প্রকল্পের কাজ আমরা শেষ করতে পারিনি। এইগুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। বিলম্বিত মেগা প্রকল্পে আর দুর্ভোগ ব্যয় বৃদ্ধি দেখতে চান না অর্থনীতিবিদরা। এজন্য বাজেটে মেগা প্রকল্পে বাড়তি গুরুত্ব প্রত্যাশা তাদের। মেগা প্রকল্পগুলোকে এক কাতারে না দেখে ওইখানেও তারতম্য করা দরকার। কোনটা আগামীর অর্থনীতিতে আরো দ্রুত রাখবে, ওইখানে একটা দরকার। এটা মেগা প্রকল্পকে দিয়ে দাও, ওইভাবে ওই চিন্তাটা সঠিক নয়। অগ্রাধিকার তালিকা ওইখানেও তৈরি করা দরকার। এই 10 মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 2,96,561 কোটি টাকা, যার মধ্যে শুরু থেকে গেল বছরের জুন পর্যন্ত ব্যয় হয়েছে 99,165 কোটি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। অপরিকল্পিত উন্নয়নে খুলনার তেলিগাদিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে খুলনা টিচার্স ট্রেনিং কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি এবং সরকারি ল্যাবরেটরি স্কুলের বিভিন্ন স্থানে হাঁটু পানি জমেছে। এই অবস্থায় ভোগান্তিতে পড়েছে ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অপরিকল্পিত বালু ভরাট ও অবকাঠামো উন্নয়নের জন্যই এই অবস্থা হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষেই টিচার্স ট্রেনিং কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি ও সরকারি ল্যাবরেটরি স্কুল রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান ও আশেপাশের এলাকার ব্যবহার্য পানি প্রায় 50 বছর ধরে উত্তর দিকের ড্রেন দিয়ে সরকারি খালে নিষ্কাশন হতো। অভিযোগ রয়েছে, সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই জমি অধিগ্রহণের পর বালু ভরাট করায় নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এ কারণে টিটিসি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি ও ল্যাবরেটরি স্কুলে হাঁটু পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে ভোগান্তিতে পড়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থীরা। টিটি কলেজের মাঝখান দিয়ে যে ড্রেন আছে, এই ড্রেন দিয়ে এখানকার পানি নিষ্কাশন হতো এবং এই পানিটা পড়তো পার্শ্ববর্তী একটা সরকারি খালে। কোনো সমস্যা ছিল না। এখন এই নালাটা বন্ধ করার ফলে আমাদের নিচতলা সহ পুরা প্রতিষ্ঠানটা পানিতে সয়লাব হয়ে গেছে। এই অবস্থায় পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা না হলে স্থায়ী জলাবদ্ধতা সহ ভোগান্তি আরো বাড়বে বলে মনে করেন শিক্ষকরা। এটা যদি চলমান থাকে, এটা যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা না হয়, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো
শিক্ষা ব্যবস্থা এবং সকল কার্যক্রম হুমকির মুখে পড়বে। কুয়েট কর্তৃপক্ষ বলছে এই সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। ওয়াটার লক না হয় সেজন্য কিন্তু কিছু বালি এক্সকাভেট করে দিয়ে একটা ড্রেনের আপাতত পানি আসুক, তারপরে আমরা সবাই মিলে একটা পার্মানেন্ট কিভাবে সলিউশন হয় সেটা আমরা চিন্তা করতে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি সরেজমিনে দেখেছি এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের বক্তব্য গ্রহণ করেছি। আমি খুব দ্রুতই এই তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমা দিয়ে দিব। খুলনার তেলিগাতিতে জলজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্রিটেনের নিউ ক্যাসেলে প্রথম অশ্বেতাঙ্গ মেয়র হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি 800 বছরের ইতিহাস ভেঙে এই পদে নিয়োগ পান। বুধবার হাবিবুর এই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এর মধ্য দিয়ে নিউ ক্যাসেলের লর্ড মেয়র পদে ডেভিড কুকের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর তিনি সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের জন্য সমান কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই হাবিবুর রহমানের প্রশংসা করেন। করোনা ভাইরাসের কারণে তার এই নিয়োগ 1 বছর বিলম্বিত হয়েছে। তিনি বিরোধী লেবার দলের সমর্থক। 2 বছর নিউ ক্যাসেল শেরিফ ও ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন হাবিব। সন্ধ্যা সংবাদে আরেকটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে মধ্য আফ্রিকান রিপাবলিকে যাচ্ছে বিমান বাহিনীর 125 সদস্য। শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে তাদের সঙ্গে বৈঠকে সততা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবাত। বিমান বাহিনী প্রধান বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনবেন বিমান সেনারা। এই শান্তিরক্ষা মিশন বাংলাদেশ বিমান বাহিনীর নাইট ভিশন প্রযুক্তি সমৃদ্ধ এবং সমরাস্ত্র ব্যবহার উপযোগী 3টি MI-171 হেলিকপ্টার এবং বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বছর ঘুরে আবারও এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। আম, কাঁঠাল, লিচু আর জামের ঘ্রাণে মমা করছে চট্টগ্রামের ফল বাজার। তবে বাজারের দাম বেশি বলছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন মৌসুমের শুরু, তাই দাম একটু বেশি। মহামারীর এই সময় ইমিউনিটি বাড়াতে সাধ্যমতো ফল খেতে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। চট্টগ্রাম থেকে শেখ জায়েদের রিপোর্ট। চট্টগ্রামের ফল বাজারে এখন উৎসবের আমেজ। গ্রীষ্মকালীন দেশি ফলে ভরা এক একটি ফল দোকান, রসে ভরা টসটসে লিচু, নানা জাতের আম, কাঁঠাল ও জাম এসেছে বাজারে। লিচুর দাম নিয়ে যত অভিযোগ ক্রেতাদের, এবার 100 পিস লিচু 400 টাকা দরে পর্যন্ত বিক্রি হচ্ছে বাজারে। গত বছর এই সময় 250-300 টাকা করে লেছে, এবার 400 টাকার নিচে ছাড়তেছে না। লিচু অনেকটা দাম বেশি আর কি। তবে আমের দাম আছে নাগালের মধ্যেই। পাওয়া যাচ্ছে ল্যাংড়া, হিমসাগর সহ নানা রকম দেশি আম। হিমসাগর বেশি 80 টাকা 70 টাকা, ল্যাংড়া বেশি 60 টাকা 70 টাকা, গোপালবাবু 40-50, ল্যাংড়া এইভাবে চলে। স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনই সাধ্যমতো কোনো না কোনো ফল খাওয়া জরুরি। আর এই করোনাকালীন সময়ে মৌসুমি ফল হতে পারে তার সহজলভ্য যোগান, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চারিদিকে একটা মহামারী পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা করবার জন্য, শক্তিশালী করবার জন্য আম, কাঁঠাল এবং লিচুর কোনো বিকল্প নেই। এই মহামারী পরিস্থিতিতে ইমিউনিটি বাড়াতে মৌসুমি ফল খেতে বলছেন চিকিৎসকরা। চট্টগ্রামের বাজারে মৌসুমি ফলের আমদানি শুরু হলেও দাম অনেক বেশি। দোকানিরা বলছেন আরেকটু সময় গড়ালে দাম কমবে মৌসুমি ফলের। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। এবারে দেশের পুঁজিবাজারের খবর। 3 বছর পর আবারও 6000 ছাড়ালো প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসএক্সে 22 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 6008 পয়েন্টে। লেনদেনেও চাঙা ছিল পুঁজিবাজার। এদিন ডিএসসিতে লেনদেন হয়েছে 2149 কোটি টাকা। এই বাজার লেনদেনের অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 144টির, কমেছে 174টির, আর অপরিবর্তিত দেখা গেছে 46টি কোম্পানিকে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে মোট লেনদেন হয়েছে 109 কোটি টাকা। এই বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 121টির, কমেছে 143টির, আর অপরিবর্তিত ছিল 39টি কোম্পানির শেয়ারের দাম। রাজধানীর খিলগাঁও থানা পুলিশ এলএসটি সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ব্রিফিং চলছে পল্টন থানায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। নাজমুল ইসলাম এবং বিএম সিরাজুস সালেকিন, তারা সবাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমরা গত রাত 22:55 মানে 10:50 সময় সাইফুল ইসলাম সাইফ, এস এম মনোয়ার আকিব এবং নাজমুল সাকিবকে খিলগাঁ থানাধীন খিলগাঁ মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক তাদের 2 সহযোগী নাজমুল ইসলাম এবং সিরাজুস সালেকিনকে গ্রেপ্তার করা হয় ভাটারা থানা হইতে। তাই প্রথম 3 জনকে গ্রেপ্তার করা হয় খিলগাঁ থানাধীন এলাকা থেকে, এবং তাদের দেয়া স্বীকারোক্তিতে বাকি 2 জনকে গ্রেপ্তার করা হয় ভাটারা থানাধীন এলাকা থেকে। এবং ভাটারাধীন থানাধীন এলাকার যে আসামি নাজমুল ইসলাম, তার দেওয়া তথ্য মোতাবেক তার শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে বনানী থানা এলাকা। সেখান থেকে আমাদের বিপুল পরিমাণ এলএসডি উদ্ধার করা হয়। আপনি যদি আমরা পরিসংখ্যান দিই, তাদের কাছ থেকে এই 5 জনের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক এক মানে ভিন্ন ভিন্ন পরিমাণ পাওয়া যায়। তাহলে আমরা যদি ইউজি হিসাবে হিসাব করি, প্রায় 2000 ইউজি 2000 মাইক্রোগ্রাম এলএসডি উদ্ধার করা হয়। এবং তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং আইস উদ্ধার করা হয়। রাজধানীর খিলগাঁও থানা পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে এলএসডি সহ। এই বিষয়ে আসলে পল্টন থানায় ব্রিফিং চলছিল, সরাসরি আমরা ছিলাম সেই ব্রিফিংয়ে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের মধ্যে ভিয়েতনামে শনাক্ত হয়েছে সম্পূর্ণ নতুন আরেকটি মারাত্মক কোভিড ভ্যারিয়েন্ট। ভারত ও ব্রিটেনের করোনা ভ্যারিয়েন্টের হাইব্রিড এই ধরনটি বাতাসের মাধ্যমে আরও অধিক দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে গবেষণায় দেখা গেছে। নতুন ধরনের এই হাইব্রিড ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টগুলো থেকেও অধিক বিপজ্জনক বলে জানিয়েছে ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটি জুড়ে ছড়িয়ে পড়েছে কোভিডের নতুন সংক্রমণ। এদিকে বিশ্বমোট করোনা শনাক্তের সংখ্যা 17,06,00,000 ছাড়িয়েছে। মোট প্রাণহানি হয়েছে 35,50,000-এর বেশি। ভারতে সংক্রমণ ধীরে ধীরে কমছে। 24 ঘন্টায় মারা গেছেন 3,614 জন। ব্রাজিলে একদিনে প্রাণ হারিয়েছে 1,971 জন। আক্রান্ত 78,000-এর অধিক, আর 11,000-এর বেশি করোনা শনাক্ত এবং 346 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের ওয়েস্টমিনিস্টারের ক্যাথেড্রালে চুপিসারে তাদের বিয়ে হয়েছে বলে খবর দিয়েছে গণমাধ্যম। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছেন বরিস, কারণ গেল 251 বছরে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থেকে বিয়ের পিঁড়িতে বসেননি। সপ্তাহখানেক আগেও শোনা গিয়েছিল জনসন আগামী বছরের জুলাইয়ে বিয়ে করতে যাচ্ছেন তার 33 বছর বয়সী বাগদত্তা ক্যারি সিমন্সকে। এজন্য বন্ধু স্বজনদের সেভ দ্য ডেট কার্ডও পাঠিয়েছেন 56 বছর বয়সী বরিস। কিন্তু শনিবারই অতি গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা। এর আগে দ্বিতীয় স্ত্রী মেরিনা উইলারের সঙ্গে 25 বছরের সংসার ভেঙে বিচ্ছেদের সব আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি। সেখানে তার 6 সন্তান ছিল। গেল বসন্তে তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান উইলফ্রেড। আর ক্যারি সিমেন্টের সঙ্গে এটা বরিস জনসনের তৃতীয় বিয়ে। কলম্বিয়ার ক্যালি শহরে সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 10 জনের নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ আমেরিকার দেশটিতে দ্বিতীয় মাসে গড়িয়ে সহিংস রূপ নিল সরকার বিরোধী আন্দোলন। বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে। বিক্ষোভে নিহতদের মধ্যে 8 জনই গুলিবিদ্ধ হয়েছিলেন। একজন তদন্ত কর্মকর্তা মানুষের জমায়েতে গুলি করলে বেসামরিক নিহতের ঘটনা ঘটে।
পরবর্তীতে ওই কর্মকর্তাকে পিটিয়ে মারে বিক্ষোভকারীরা। শহরটির প্রসিকিউটর অফিসের একজন প্রতিনিধি বলেন, দক্ষিণাঞ্চলীয় শহরটিতে সত্যিকার অর্থে সংঘাতের মুখোমুখি হয়েছেন তারা। 2019 সালে কলম্বিয়ার প্রেসিডেন্টের ক্ষমতায় আসেন দুকে। পরবর্তী বছরেই বিনামূল্যে সরকারি শিক্ষা, উন্নত কর্মসংস্থান ও জনমুখী সরকারের দাবিতে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। আর চলতি বছরের এপ্রিলের শেষে প্রস্তাবিত কর বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয় দেশটির মধ্যবিত্ত জনগণ। সন্ধ্যা সংবাদে আরেকটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। জানাবো খেলার খবর। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে পরিবর্তন এসেছে ক্রিকেটারদের পারিশ্রমিকে। যারা গত বছর 10 লাখ টাকার নিচে চুক্তিবদ্ধ হয়েছিলেন তাদের পারিশ্রমিকে পরিবর্তন না এলেও 10 লাখের উপরে যারা আছেন তাদের কমানো হচ্ছে সর্বোচ্চ 20% পারিশ্রমিক। পাশাপাশি লম্বা সময় পরিবারের বাইরে থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের দেওয়া হয়েছে স্ত্রীর সাথে হোটেলে থাকার অনুমতি। দেশের জন্য, দেশের ভক্তদের জন্য খেলতে হবে ফুটবল। নানান প্রতিকূলতাকে পাশ কাটিয়ে জয় ছিনে আনার নামই যুদ্ধ জয়। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ বাকি 3 ম্যাচের আগে রাখতে হবে মানসিক শক্তি। তবে সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে প্রতিকূল পরিস্থিতিগুলোর প্রভাব কোনো না কোনোভাবে পড়বে মাঠের খেলায়। সেসব পাশ কাটিয়ে দৃষ্টি দিতে হবে মাঠের ফুটবলে। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। সাথে থাকে সবাইকে ধন্যবাদ।